এদিকে আগামীকাল তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডের সাজা ঘোষণা। গতকাল সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। বিএনএসএ 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। আগামীকাল বেলা 12:30টায় শুনানির পর সাজা ঘোষণা। সঞ্জয় সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। শিয়ালদা কোর্টের যিনি বিচারক তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস সেটাকে উনি রেখেছেন, এবং যাতে দ্বিতীয় সিঁড়িতে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। প্রকৃত অপরাধীরা এখনো সামনে আসেনি। ডিএনএ টেস্ট যেটুকু দেখবেন আপনার ভাইরাল হয়েছে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সিবিআই আমাদের কোনোদিন বলেনি। ডিএনএ টেস্টে ডিএনএর যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা প্যাথোলজির ছাত্র এবং ডিএনএ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে কথা বলেছেন, সেখানে অন্যের উপস্থিতি একদম পরিষ্কার আছে। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত, এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের লোক এই আমার মেয়ের এই খুন ধর্ষণের সঙ্গে জড়িত আছে। সিবিআই তাদের বলছে লাইট ডিটেক্টর টেস্ট করেছি, ভয়েস স্যাম্পেল করেছি, কিন্তু ডিএনএ রিপোর্ট যে কী করেছে সেটা কিন্তু সিবিআই আমাদের কখনো বলেনি। সিবিআই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনোরকমভাবে মুখ খোলেনি। যখনই আমরা আমাদের বাড়িতে আসলে জিজ্ঞেস করতাম তখনই বলতো তদন্ত আগে বাড়ছে। কি আগে বাড়িয়েছে সে তার প্রতিফলন আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। সিএফএসএল রিপোর্ট বলছে যেভাবে দেহটা ছিল এবং ওখানে যে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তাই ওখানে এই খুন ধর্ষণ ঘটেনি। তাহলে সেমিনার হল ঘটনাস্থল নয়। তাহলে সিবিআই কি তদন্ত করেছে? পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই সেটাতেই তকমা লাগিয়েছে। তাছাড়া সন্দীপ ঘোষ এবং তালা থানার অসিকে যে ধরেছিল সেখানেও সিবিআই চার্জশিটই দিল না। 90 দিন পার হওয়ার পরেও তাদের চার্জশিট দিল না। তাহলে কি তাদের বিরুদ্ধে কোনোই তথ্য প্রমাণ ছিল না, এমনিই তাদের ধরে নিয়েছে? এটা তো সিবিআইকেই আমার কোশ্চেন। সিবিআই আমাদের সঙ্গে কখনো কোনো যোগাযোগ করে না। আগে একটু ফোন করলে ধরতো, এখন তাও ধরে না। কি তদন্ত করেছে ওরাই জানে। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে বারাসাতে হিন্দু সম্মেলনের শুভেন্দু অধিকারী। পূরণ করে 370 এবং 35-এর এ হাঁটিয়ে দিয়েছেন অমিত শাহজি। করেছেন এ বিশ্বাস আমার আছে। এর বাইরেও যে দাবিগুলির মধ্যে বাংলাদেশ একটি বড় ইস্যু। আমি আপনাদের কাছে বলবো, সরসঙ্গ চালক পূজ্যপাত মোহন ভাগবতজি বিজয়া দশমীর যে বাৎসরিক র্যালিতে এবারে একটা আহ্বান জানিয়েছিলেন, গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি। আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত, নির্যাতিত, বঞ্চিত, আক্রান্ত তাদের পাশে আমাদের সকলে দাঁড়ানো উচিত। আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই, এই লড়াইটা শুধুমাত্র হিন্দুত্বের লড়াই নয়, এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা শুধু বাংলাদেশ কেন, এপার বাংলায় আমরা কেমন আছি? এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন। আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক এবং দলগতভাবে। তারা আমাকে তাড়ায়নি, আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত, 1 ডিসেম্বর 2020 পর্যন্ত। আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্য। তাই আমরা এপার
কেউ ভালো নেই, ভালো থাকতে পারি না। তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় কখনো আমরা টিকে থাকতে পারবো না। আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন, জেনেছেন। 2024-এ দুর্গাপুজো থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান